সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, আজকের দিনের প্রধান সংবাদগুলোর দিকে যদি চোখ বুলাই তাহলে আমরা দেখছি জুলাই আগস্ট আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠক চলছে। বিএনপিও নির্বাচনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে টানা বৈঠক করে যাচ্ছে। এসব বিষয়সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো শুরুতেই একটি দুঃখজনক ঘটনা যেটি বলছিলাম আমি সেটি দিয়ে শুরু করতে চাই যে পটুয়াখালীতে জসিমউদ্দিন শহীদ হলেন জুলাই আগস্ট আন্দোলনের গণ অভ্যুত্থানের সেই আন্দোলনের সময়। এরপর তার মেয়ে ধর্ষণের শিকার হলেন, তারপর তিনি আত্মহত্যা করলেন। তো এর আগেও আমরা মার্চ মাসে একটি ধর্ষণের ঘটনা পুরো বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল। সেটি আমরা জানি যে মাগুরায় আছিয়া 9 তারিখে ধর্ষণের শিকার হয় এবং 13ই মার্চ মারা যায়। আইন উপদেষ্টা বলেছিলেন 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে, কিন্তু সেই চার্জশিট দিতে সময় লেগেছিল 1 মাস। যদিও বিচার কাজ শুরু হয়েছে এবং আজকেও 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে যতদূর আমরা খবর পেয়েছি মাগুরা থেকে। তো কি মনে হয় যে এরকম ঘটনা কেন ঘটে আমাদের সমাজে? আপনারা তো দুজনই রাজনীতির সাথে জড়িত আছেন। আপনি তো পারিবারিকভাবে আপনি উত্তরাধিকার সূত্রে একটা বড় রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান আপনি। তো সেই জায়গায় এবং আপনি এস এম শাহরিয়ার, আপনারাও একটি বিশাল আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছেন। সো আপনাদেরও কিন্তু দলটির রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট বহন করে বাংলাদেশে। তো আমি প্রথমেই রাশেদ প্রধানের কাছে জানতে চাচ্ছি যে কেন বাংলাদেশ এই ধরনের ঘটনা থেকে বের হয়ে আসতে পারছে না? বিচারে কি কোনো ফাঁক আছে বা বিচারে কোনো আমরা লুফলস আছে কি না, যে বিচার ব্যবস্থার কারণে এই জিনিসের সঠিক বিচার হয় না, এই জন্য সবাই এদিকে উৎসাহিত হয় বা এতে ভয় পায় না এগুলো করার জন্য? কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই আমার সহ আলোচক শাহরিয়ার ভাইকে। দেখুন, আপনি যেই বিষয়টা নিয়ে প্রথম প্রশ্ন করলেন এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয়। আমরা জানি যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, যে বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশের একজন শহীদ, যার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এবং যেই রক্তের বিনিময়ে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে অন্তর্বর্তী সরকার পেলাম, সেই সরকারের প্রথম দায়িত্ব কিন্তু ছিল বিচার করা। কার বিচার করা? ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীর যে দোসররা ছিল তাদের বিচার করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সেই বিচারটা 8 মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনও ওই অগ্রগতিটা দেখতে পাইনি। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। অন্তর্বর্তী সরকার বলছে আমরা কার্যক্রম পরিচালনা করছি এবং যদি প্রয়োজন হয় আমরা ট্রাইব্যুনাল আরো বৃদ্ধি করব। আমরা ফ্যাসিস্টের বিচারের বিষয়টা পরে আসবো। আমি আসছি, আমি আপনার প্রশ্নে আসছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারেই যখন 8 মাসে কার্যক্রম শুরু করা যাচ্ছে না, সেখানে বাংলাদেশের সাধারণ নারীরা অথবা একজন শহীদের নারী, তার কন্যা, তাকে ধর্ষণ করা হচ্ছে, সে আত্মহত্যা করছে, সেই বিচারগুলা কিভাবে সুষ্ঠুভাবে হবে আমার সন্দেহ আছে। আমি শেখ হাসিনার বিচারেরটা এই কারণে বললাম যে আপনার বুঝতে হবে বিষয়টা, যে শেখ হাসিনার বিচারই আমরা শুরু করতে পারছি না 8 মাসে। তো যখন ধর্ষণ হয়, যখন হত্যা হয়, সেইটার বিচারের প্রক্রিয়া তাহলে আরো কত বিলম্ব হয়, কতখানি ফাঁক আছে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে। এবং আমি যদি ভুল না করে থাকি, আপনি যে লামিয়ার ধর্ষণের কথা বললেন, সেই ধর্ষককে কিন্তু গ্রেফতারও করা হয়েছিল, তিনি জামিনে এখন মুক্ত, উনি মুক্তি পেয়ে গেছেন, অথচ লামিয়ার লাশ পড়ে রয়েছে। আমাদের দেশের এই পুরা বিচার ব্যবস্থাটার মধ্যেই গলদ আছে, ফাঁক আছে।
আমরা স্বাধীনতার 54 বছরে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে যখন ক্ষমতায় সে প্রভাব বিস্তার করে। যদিও আমরা বলি বিচার বিভাগ স্বাধীন, কিন্তু প্রভাব বিস্তার করা হয়। আমার দলের লোক, আমার কর্মী ছেড়ে দিতে হবে, মুক্তি দিতে হবে, এবং বিচার বিভাগটা প্রচণ্ড চাপের মধ্যে থাকে। এইগুলা থেকে বেরিয়ে আসার জন্যই আন্দোলনটা হয়েছিল। সেই আন্দোলনে সফলতা অর্জন করার পরবর্তী যে সফলতা প্রয়োজন সেটা আমরা দেখতে পাচ্ছি না। নিঃসন্দেহে ঘটনাটা দুঃখজনক, এবং এর আগেও আপনি যেটা বললেন আছিয়ার ঘটনা আপনি বলছিলেন, সেটারও কি আমরা খুব বেশি দৃশ্যমান দেখতে পেলাম? সারা দেশ যেখানে থমকে গিয়েছিল, একটি ছোট্ট শিশু, আমরা সেইটার ফলাফল তো খুব লক্ষণীয় দৃশ্যমান কোনো ফলাফল আমাদের সামনে নেই। আপনি যদি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন, একবার দেখিয়ে দিতে পারতেন যে ধর্ষণ করলে এরকম শাস্তি হয়, জনসম্মুখে একটা এক্সাম্পল ক্রিয়েট করতেন, বন্ধ হয়ে যেত। আমাদের সমাজে এটা বারবার হচ্ছে কারণ প্রচুর ফাঁক আছে। এই অপরাধগুলো করার পরে অপরাধী মুক্তি পেয়ে যায়। এই ফাঁকটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করা, প্রকৃত শাস্তি দেওয়া এবং সেটা প্রচার করা। সেটা যদি করা হয়, নিঃসন্দেহে সমাজ থেকে আমরা এই ধর্ষণগুলো দেখতে পারবো না, এই হত্যাগুলো দেখতে পারবো না। আমরা তো এক্সাম্পলই ক্রিয়েট করতে পারি না। এটাই। জি, ধন্যবাদ। আমরা এস এম শাহরিয়ার, যুগ্ম মুখ্য সংগঠক এনসিপি, আপনার কাছে জানতে চাই যে সাধারণত রাশেদ প্রধান যেটি বললেন যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক মামলা হতে পারে, সেটি অন্য ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যেটির সাথে রাজনৈতিকভাবে অনেকে জড়িয়ে যায়, সেটির ক্ষেত্রে প্রভাব বিস্তার করার একটা প্রবণতা থাকতেই পারে, যৌক্তিকতাও থাকতে পারে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, যে আমার কর্মী করেছে, আমার দলীয় সুনাম নষ্ট হবে বা আমার কর্মী ক্ষতিগ্রস্ত হবে, তাতে আমার দল ক্ষতিগ্রস্ত হতে পারে, নানান ধরনের স্বার্থ জড়িত থাকতে পারে। কিন্তু ধর্ষণের মতো একটি ব্যক্তিগত ক্রাইম, যিনি করেন তিনি এটার সাথে জড়িত, তিনি এটার জন্য দায়ী। এই ব্যক্তিগত ক্রাইম দূর করার ক্ষেত্রে কি কোনো রাজনীতি থাকতে পারে? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক যারা আমাকে শুনছেন। লামিয়ার আত্মহত্যার ঘটনাটা যখন হচ্ছে লামিয়ার সাথে এই ধরনের একটি অপরাধ হয়, তার সাথে যে রাতে অপরাধ হয় তিনি তার পরদিন হচ্ছে থানায় যান, এবং আমরা জানতে পারি যে তার পরদিন হচ্ছে তখন রোজার মাস। তাকে হচ্ছে সারাদিন থানায় বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বসিয়ে রেখে হচ্ছে রাতে তার মামলাটি গ্রহণ করা হয়, এবং এই সংবাদটি যখন আমাদের কাছে পৌঁছায় আমরা সেদিনই মাঝরাতে রওনা দিই। আমরা পটুয়াখালী, আমাদের হচ্ছে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে, এবং আমি নিজেও সেখানে ছিলাম সেই প্রতিনিধি দলে, আমরা হচ্ছে সেদিনই মাঝরাতে রওনা দিই। পরদিন সকালে আমরা পটুয়াখালী পৌঁছাই, এবং সেখানে হচ্ছে লামিয়ার যে দৃঢ়তা দেখেছিলাম, কারণ লামিয়ার সাথে যখন এই এই ধরনের অপরাধটি হয়, লামিয়া কিন্তু তখন একা তার বাড়িতে ফিরছিলেন। তার মা ছিলেন ঢাকায়, তিনি তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করেন। তারপর দিন সে একাই থানায় যায়, অর্থাৎ তার মধ্যে এক অদম্য সাহস আমরা দেখেছিলাম। এবং আমরা তার পরদিন যাওয়ার পর হচ্ছে আমরা স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন সবার সাথে কথা বলে আমাদের হচ্ছে তাসনিম জারা যিনি, তিনি ছিলেন প্রতিনিধি দলে, তিনি ব্যক্তিগতভাবে লামিয়ার সাথে নিজে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তার চিকিৎসার পুরো রিপোর্টটি তিনি করেন, এবং হচ্ছে দ্রুত যেন টেস্টগুলো করানো হয়, যে প্রয়োজনীয় টেস্টগুলো সেগুলো নিশ্চিত করেন। এবং সেদিন আমরা একটা সংবাদ সম্মেলন করে পটুয়াখালীতেই হচ্ছে 24 ঘন্টা আলটিমেটাম দিই যেন অপরাধীকে গ্রেফতার করা হয়। এবং অপরাধীকে তখন রাজনৈতিক পরিচয়ের কারণেই গ্রেফতার করা হচ্ছিল না, এবং লামিয়াকে হচ্ছে মামলা নিতে যে দেরি করা হয় সেটিও রাজনৈতিক পরিচয়ের কারণেই হচ্ছে এই মামলাটি নিতে দেরি করা হচ্ছিল। তারপর যখন আমরা সেখানে যাই, তারপর পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিন্তু অপরাধীকে গ্রেফতার করা। অর্থাৎ আপনি যদি পুরো ঘটনাটি দেখেন, গ্রেফতার না করা, মামলা নিতে দেরি করা, কিংবা পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার নিশ্চিত করা, পুরোটাই কিন্তু রাজনৈতিক কার্যক্রমের মধ্য দিয়েই হলো। গ্রেফতার করা হচ্ছিল না রাজনৈতিক পরিচয়ের কারণে, পরবর্তীতে প্রশাসন নড়ে চড়ে বসলো রাজনৈতিকভাবে আমরা চাপ প্রয়োগ করার কারণেই। আচ্ছা, আর পরবর্তীতে গতকাল রাতে যখন হচ্ছে লামিয়ার আত্মহত্যার খবর পেয়ে আমরা অনেক আহতই, কারণ লামিয়ার মধ্যে একটা অদম্য সাহস দেখতে পেয়েছিলাম। লামিয়া বারবার বলতে চাচ্ছিল যে সে তার পরীক্ষা চলমান, কোন পরিস্থিতিতে সে আত্মহত্যা, সেটাই পরবর্তীতে হচ্ছে তার পরিবারের সাথে যখন কথা বলি, লামিয়ার যে ধর্ষণ, সেই ধর্ষণ মামলার একজন আসামিও এখনো জামিনে মুক্তি পান নাই, তারা প্রত্যেকেই কারাগারে রয়েছেন। কিন্তু বিষয়টি হচ্ছে সামাজিকভাবে একটি চাপ প্রয়োগ করা হয় তার উপর, তার পরিবারের উপর যে চাপটি থাকে। আমরা হচ্ছে সেই লামিয়াকে যখন তার সাথে অপরাধটি করা হয়, তার যে কনফিডেন্সটি ছিল, সেই লামিয়ার কনফিডেন্সটি এতদিনে হচ্ছে সামাজিক এবং পারিবারিক চাপে তার কনফিডেন্সের ব্রেকডাউন ঘটে।
এই কারণে আপনি ধর্ষণ শুধুমাত্র ব্যক্তি অপরাধ নয়, ধর্ষণ একই সাথে এটা রাজনৈতিক অপরাধ, কারণ ধর্ষণ হচ্ছে ক্ষমতার অপপ্রয়াস এবং ক্ষমতার যে প্রদর্শন সেটা করানোর একটা মাধ্যম আমাদের সমাজে। এবং একই সাথে হচ্ছে ধর্ষণের একটা সামাজিক ইম্প্যাক্ট রয়েছে। দেখেন, এই লামিয়ার সাথে এই ঘটনাটি ঘটার পর আমরা এনসিপি সর্বাধিকভাবে সংযুক্ত ছিলাম, তাকে যেন মেন্টালি কাউন্সিলিং করা হয়, একইভাবে হচ্ছে অপরাধীরা যেন সাজার বাইরে না যায়, বিচারিক প্রক্রিয়াটি যেন দ্রুত হয়, আমরা সর্বক্ষণই সংযুক্ত ছিলাম। কিন্তু পরিবার এবং তার প্রতিবেশীদের যে সামাজিক বলয়ের যে চাপ, সেটি কিন্তু লামিয়া আর সহ্য করতে পারে না এবং তার পরবর্তীতে হচ্ছে লামিয়া এই সিদ্ধান্ত নিয়ে নেয়। এবং লামিয়া গতকাল রাতে যখন আত্মহত্যা করে তার আগেও সন্ধ্যায়ও কিন্তু আমাদের হচ্ছে এই আন্দোলনেরই ছাত্র প্রতিনিধিরা, একজন নারী ছাত্র প্রতিনিধি কিন্তু তার সাথে সন্ধ্যায়ও সেদিন তার বাড়িতে সময় কাটিয়ে আসেন। অর্থাৎ তখনও তিনিও টের পান নাই যে লামিয়ার ভেতর কী ধরনের ভাঙচুর চলছে, তার উপর কী ধরনের সামাজিক চাপ রয়েছে। এই কারণে আমরা যদি ধর্ষণের মতো এই ঘটনাগুলোকে ফেস করতে চাই, তাহলে বিচারিক প্রক্রিয়া দেখেন, আপনি যদি ধারাবাহিকতা দেখেন, আপনি সেই কি জানেন কি ধরনের, আমাদের জানাতে পারেন, দর্শকদের জানাতে পারেন যে কি ধরনের সামাজিক চাপ ছিল? আমাদের সামাজিক ন্যারেটিভগুলো যেরকম হয়, একজন ধর্ষিতাকে সবসময় যেভাবে ভিকটিম হিসেবে দেখানো, ভিকটিম না দেখে তাকেই বরং হচ্ছে যেভাবে অপরাধী হিসেবে দেখানো হয়, তাকে যেভাবে ক্রিমিনালাইজ করা হয়, ঠিক আছে, এটা আমাদের প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে। আপনি যদি গ্রাম বাংলাতে, আমাদের তো প্রতিদিন ধর্ষণ হচ্ছে, আপনি যদি ধর্ষণগুলোকে অ্যানালাইসিস করেন, সেখানে হচ্ছে ধর্ষিতাকেই বারবার অসম্মানের ভেতর দিয়ে যেতে হয়, ওই পরিবারকে বারবার অসম্মানের ভেতর দিয়ে যেতে হয় এবং একটি খুবই বাজে মেসেজ দেয়া হয় যে একটি নারী ধর্ষণের পর তিনি তার সর্বস্ব হারিয়ে ফেলেছেন, তারা আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো কারণ নেই। এই ন্যারেটিভটি অনেক বেশি ভয়ঙ্কর, কারণ হচ্ছে তার সাথে যে অপরাধ করা হলো, একে তো তাকে অপরাধ করা হলো তার সাথে, আবার একইভাবে তাকে বোঝানো হচ্ছে যে তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, তুমি কেন মারা গেলা না। মানে ব্যাপারটা হচ্ছে ধর্ষণ করার পর যদি হত্যা না করা হয়, সেজন্য আত্মহত্যার মতো একটা পথ বেছে নেয়। এইভাবে আমরা সমাজকে ঠেলে দিই। আমাদের সামাজিক এই ন্যারেটিভগুলোতে আমাদের অনেক কাজ করার প্রয়োজন রয়েছে। এবং দেখেন, এই যে রাজনৈতিক প্রক্রিয়া, আপনার হচ্ছে মামলা না নেয়া, আবার অপরাধীকে রাজনৈতিক চাপের পর গ্রেফতার করা, এই রাজনৈতিক প্রক্রিয়াটিকেও এই ধরনের অপরাধগুলোকে রাজনীতির বাইরে নিয়ে আসতে হবে। আপনি যদি প্রক্রিয়া দেখেন, তনুর পর আমরা তনু হত্যা দেখলাম, আমরা মুনিয়া হত্যা দেখলাম, আজও কোনো এক্সাম্পল তৈরি হলো না। আমরা আসিয়ার হত্যা দেখলাম, কোনো এক্সাম্পল হলো না। তনু, মুনিয়া, আসিয়া, লামিয়া, এই ক্রম ধারাবাহিকতা চলমান। আমরা এখন পর্যন্ত, যেটি ভাই বললেন, যে আমরা এখন পর্যন্ত একটা এক্সাম্পল তৈরি করতে পারলাম না। তনু আর মুনিয়ার ক্ষেত্রে তো অপরাধীকেই গ্রেফতার করতে পারলাম না। হয়তো আসিয়ার, লামিয়াকে গ্রেফতার করতে পারলাম, তারা হয়তো বড় কোনো ধনকুবের না, কিংবা তারা হয়তো বড় কোনো সিন্ডিকেটের অংশ না, তারা হয়তো স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন, কিন্তু সেটার কোনো এক্সাম্পল, দ্রুত বিচারের কোনো এক্সাম্পল দেখতে পেলাম না। সেটি যতক্ষণ আমরা নিশ্চিত করতে না পারবো, ধর্ষণের সামাজিক এবং রাজনৈতিক যে ন্যারেটিভগুলো, সেগুলোকে আমরা যতদিন চেঞ্জ না করতে পারবো, এবং নারীকে সামাজিক যে সুরক্ষা, সেই সুরক্ষা বলে আমরা যতক্ষণ অংশগ্রহণ না করাতে পারবো, ততক্ষণ পর্যন্ত মনে হয় না এই ধরনের একটা গর্হিত অপরাধকে আমরা ঠেকাতে পারবো। তার মানে যে আমাদের আসলে এটি প্রতিরোধ করতে হলে একদিকে সঠিক বিচার করতে হবে, আবার সামাজিকভাবে আমাদের একটা আন্দোলনের দিকে যেতে হবে, যে যেন তাদেরকে একজন ভিকটিমের পাশে আমাদেরকে সমাজ হিসেবে দাঁড়াতে হবে। শুধুমাত্র কাউন্সিলিং কিংবা হচ্ছে শুধুমাত্র হচ্ছে তাকে আপনি টেক কেয়ার করলেন, এর মধ্য দিয়ে আপনি আসলে তাকে বাঁচাতে পারেন। তাই সেজন্য স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে পারে সেই ধরনের সামাজিক পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দিতে হবে। সিরিজ বৈঠক চলছে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর, আজকেও বৈঠক ছিল। পাশাপাশি আবার বিএনপিও সিরিজ বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। আজকে বিজেপির সাথে মিটিং করেছে। তো সেখানে আমাদের ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি বলেছেন সবাই একমত হলে দ্রুততার সাথে জাতীয় সনদ তৈরি করা হবে। আর বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে এর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই। আবার সেই বৈঠকে বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেছেন বড় ধরনের সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া টেকসই হবে না। তো এক ধরনের এই যে তিনটি বক্তব্য আমি উল্লেখ করলাম, এক ধরনের দ্বিমত কিন্তু দৃশ্যমান, যে তিনজনের বক্তব্যের মধ্যেই এক ধরনের ফাঁক আছে। তো সেই জায়গাটায় এই যে ঐক্যমত্য কমিশন যে একটি জাতীয় সনদ তৈরি করতে চাচ্ছে, সেটি আসলে কত দ্রুত করা যাবে, এবং এই সনদ তৈরি করার পরে তারপর যে নির্বাচিত সরকার আসার পরে সেটি বাস্তবায়ন করবে, সেটিও আসলে কতটুকু তারা করবেন, সেই বিশ্বাসটুকুও তো রাখতে হবে আমাদের। তো মানে এই সম্ভাবনাটা কতটুকু যে আমরা আসলে একমত হয়ে সামনের দিকে নতুন বাংলাদেশের দিকে যেতে পারবো কিনা, যেটি আসলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর
সংস্কারের জন্য যেই প্রস্তাবগুলো এসছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে কি মনে না হয় রাশিদ? দেখুন, এখানে যে বিষয়গুলো আছে এটা শুরুতে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দল এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকবেই, এটাই স্বাভাবিক, এটাই না স্বাভাবিক। থাকাটাই অস্বাভাবিক। না থাকাটাই অস্বাভাবিক। একটা বিষয়ের মধ্যে আমরা সবাই একমত হয়ে যাব এটা কিন্তু কখনোই সম্ভব না। এখন কিছু মৌলিক ব্যাপার থাকে, ধরেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এটা ওই সময়কার মৌলিক বিষয় ছিল, এটাতে দ্বিমত করার কোনো সুযোগ নাই। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে হবে, এটা কিন্তু দ্বিমত করার সুযোগই আছে। এক একটা দল এক এক রকমভাবে চাইবে, তার নিজের নিজের যুক্তি থাকবেই। তো সকল বিষয়ে সবাই একমত হবে এটার কোনো কারণ নাই। যে সকল বিষয়ে একমত হচ্ছে সেটা করে ফেলতে তো কোনো অসুবিধা থাকার কথা না অন্তর্বর্তী সরকারের, অথবা আমাদেরও তো কোনো আপত্তি থাকার এখানে কোনো প্রয়োজনীয়তাই নাই। তো সেই জায়গাটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এখন সিরিজ বৈঠক চলছে, প্রত্যেকটা দল বা জোট তাদের মতামত দিচ্ছে, সেখান থেকে তো নিশ্চয়ই আমরা একটা কনক্লুশন পাবো যে এতগুলো বিষয়ের মধ্যে 20টা বা 25টা আমরা সবাই একমত বা 80টায় একমত। তো তাহলে সেগুলো করার ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না। এখন যেগুলোতে আপত্তি থাকবে সেগুলো নিয়ে তো আরেক দফা আলোচনার সুযোগ আছে বলে আমি মনে করি। এবং আপনার মনে থাকার কথা যে ঐক্যের ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সকল রাজনৈতিক দলকে ডেকেছিল এবং আমরা একসাথে বসেছিলাম। তো এরকম একটা বৈঠকও কিন্তু হওয়া সম্ভব যে এইগুলো প্রয়োজন কিন্তু দ্বিমত হচ্ছে, একটা ওপেন ডিবেটও কিন্তু হতে পারে এবং তার মাধ্যমে একটা সমাধান হতে পারে। আমরা যদি আগেই চিন্তা করি হতাশাবাদীদের মতো যে না আসলে সম্ভব নয়, তাহলে আমার মনে হবে একটু ভুল হবে। কারণ আমরা যে সুযোগটা পেয়েছি, এই যে সংস্কারের যে আলোচনাগুলো চলছে, এই সুযোগ তো 54 বছরে প্রথম আসলো এবং আবারও 100 বছর পরেও এই সুযোগটা আসবে কিনা আমার সন্দেহ আছে। অতএব এই সুযোগটাকে প্রত্যেকটা রাজনীতিবিদের অত্যন্ত উদার চিত্তে চিন্তা করা উচিত এবং সুযোগটাকে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। না, কিন্তু কিছু কিছু একেবারেই ভাইটাল বিষয়ে তো স্ট্রংলি এক ধরনের ডিফারেন্স তৈরি হয়েছে, ডিফারেন্স অফ অপিনিয়ন। তো সেইগুলো একসাথে না করলে তো হবে না। তো না, সেই সব জায়গায় কিভাবে আমি এইটাই কিন্তু আপনাকে বলছিলাম যে কিছু বিষয়ে কিন্তু স্ট্রংলি অপোজ আছে, যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব নাকি করব না, এই বিষয়েও বিতর্ক আছে। 72-এর সংবিধান কি থাকবে নাকি বাতিল করব, নাকি সংশোধনী হবে নাকি নতুন করে করব, অনেক রকমের মত আছে। যেটা বললাম একটু আগে, স্থানীয় সরকার নাকি জাতীয় সরকার। তো যেই জায়গাগুলোতে আমরা একমত হতে পারছি না, এই জায়গাগুলোতে কেন একমত হতে পারছি না, এটা যেমন সংস্কার কমিশন আলাদা আলাদা করে বসছে দল বা জোটগুলোর সাথে, যেগুলোতে একমত হতে পারছি না সেটা নিয়েও তো একটা ওপেন ডিসকাশন হতে পারে সারাদিন ব্যাপী। আমরা রাজনৈতিক দলগুলো জোটগুলো ওখানে একত্রিত হয়ে মতামতগুলো তুলে একে অপরের সাথে আলোচনা করে ওখানেও তো ঐক্যমত্য হওয়া সম্ভব। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একমত হলাম না, ইউনূস সাহেব যেটা বলেছে ওয়েবসাইটে দিয়ে দিবে, ওয়েবসাইটে দিয়ে দিল, একমত হলাম না ওগুলো আউট, একমত হলাম শুধু ওইটুকুই করতে হবে, এইটা না করে আরেক দফা কিন্তু প্রক্রিয়া চালানোর সুযোগ আছে। তো সেই ওপেন ডিসকাশনের কথা বলছেন? এক্স্যাক্টলি, মানে সেইভাবে করেও তো আলোচনার মাধ্যমে তো কিছু জায়গায় আমরা একমত হতে পারি, আগেই কেন আমরা হতাশ হচ্ছি। তো সেইটা করা সম্ভব। আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন সনদের কথা, এখন সনদ একটা হতে পারে কিন্তু নির্বাচিত সরকার আসার পরে সেই সনদটা কিভাবে বাস্তবায়ন করবে, কোন পন্থায় করবে। আমরা যেমন এখন বারবার বলি ইউনূস সাহেবকে একটা রোড ম্যাপ সুনির্দিষ্ট ঘোষণা করতে হবে, তাহলে বড় রাজনৈতিক দল যারা চিন্তা করছে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, ওই সনদে একমত হলে তাদেরকেও এই রোডম্যাপটা দিতে হবে যে আমি ক্ষমতায় আসার পর কি কি করব, কোন পন্থায় করব, এটাও তো জনগণের জানার অধিকার আছে। মানে আমরা রাজনীতিবিদরা শুধু বলবো ইউনূস সাহেব রোডম্যাপ দেন, আর আমরা ক্ষমতায় আসার পর কিভাবে করব সেটা বলবো না, তো তাহলে এটাও তো বৈষম্য। আমাদেরও তো এই জায়গাটাতে উদার হতে হবে। তো এই জায়গাগুলো ঠিক করা প্রয়োজন। ধন্যবাদ। আমরা এস এম শাহরিয়ার আপনার কাছে আসতে চাচ্ছি যে এনসিপি সাথে তো ঐকমত্য কমিশনের আলোচনা হয়ে গেল, তো আপনাদের সাথে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবগুলো আছে বা সুপারিশগুলো আছে, এই 6টি সংস্কার কমিশন থেকে এসে যে কম্পাইল করে টোটাল যে প্রতিবেদনটা তৈরি করা হয়েছে, সুপারিশগুলো আনা হয়েছে, আপনাদের সাথে কোন কোন জায়গায় মতানৈক্য তৈরি হয়েছে, মানে দ্বিমত হয়েছে? ঐকমত্য কমিশনের হ্যাঁ,
ঐক্যমত কমিশনের সাথে হচ্ছে দেখেন বেসিক যে জায়গাগুলো, ঠিক আছে, আমাদের হচ্ছে আমরা যদি আপনাকে বলি যে আমরা সংস্কারের কোন বেসিক জায়গাগুলোতে কাজ করতে চাই, আপনি নির্বাচন কাঠামোর মধ্যে আপনি যদি ডিসাইড না করতে পারেন যে আপনার যে হাউসটি হবে আপনার সেই হাউসটি দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, আপনি হচ্ছে পরপর দুইবারের বেশি প্রাইম মিনিস্টার বা হচ্ছে আপনি সর্বোচ্চ দুইবারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে কিনা, আপনার দলীয় প্রধান, সংসদ নেতা এবং হচ্ছে প্রধানমন্ত্রী এই পদগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তি হবে কিনা, তো এই ধরনের মেজর যে ইস্যুগুলো সেই জায়গাগুলোতে আমাদের সাথে ঐক্যমত কমিশনের ঐক্যমত রয়েছে। আমাদের সাথে যে জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমার মনে হয় এটা তো আমার মনে হয় যে এটা হয়েই যাচ্ছে, কেউই অপোজ করছে না, বিএনপিও বলেছে না। এখানে আলোচনাটি হচ্ছে যে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে শুধু করলে হবে না, মানে আপার হাউসটা কিভাবে গঠিত হবে, আপার হাউসটা কিভাবে গঠিত হবে, আপার হাউস কি ডিরেক্ট ভোটে হবে না প্রপোর্শনাল ভোটে হবে, এখানে একটা আলোচনার জায়গা আছে। আবার আপনি হচ্ছে আপার হাউসকে কতটুকু এম্পাওয়ার্ড করছেন এবং লোয়ার হাউসকে কতটুকু এম্পাওয়ার্ড করছেন, ঠিক আছে, এবং হচ্ছে আপনার যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা আপার হাউসের কাছে কতটুকু দায়বদ্ধ, লোয়ার হাউসের কাছে কতটুকু দায়বদ্ধ, লোয়ার হাউসকে আপার হাউসকে কতটুকু কোশ্চেনের মুখে রাখতে পারতেছে, এই মৌলিক জায়গাগুলো তো অনেক বেশি আলোচনার জায়গা রয়েছে। তো আমরা যদি আসলে আমাদের ঐক্যমতগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেন, ঐক্যমত কমিশনের সাথে ঐক্যমতের চেয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল ঐক্যমতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সঠিক। কারণ হচ্ছে আমরা কোন কোন পয়েন্টগুলোতে ঐক্যমতে আসছি এই পয়েন্টগুলো কিন্তু খুবই মোটা দাগে, এরপর কিন্তু এগুলোর অনেক সূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে, সেই বিশ্লেষণগুলোতে আমাদের আরও অনেক আলোচনার জায়গা রয়েছে এবং সেই আলোচনাগুলো আমাদেরকে খুব দ্রুতই করতে হবে। আলটিমেটলি কিন্তু আপনি নির্বাচন এবং ডেমোক্রেসি, ঠিক আছে, এগুলো আপনাকে করতেই হবে। আপনি এই জিনিসগুলোকে যত বেশি হচ্ছে বিলম্বিত করবেন, আপনি এই আলোচনাগুলোকে যত বেশি হচ্ছে অবাঞ্ছিত করবেন, এই আলোচনাগুলোকে যত বেশি অচ্যুত রাখবেন, আলটিমেটলি কিন্তু আপনি নির্বাচনটা অটোমেটিক্যালি তত বেশি পেছাবে। এই কারণে আমরা যদি আসলে চাই যে আমরা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই আলোচনাগুলো খুব দ্রুত শুরু করতে হবে। এবং ইউনূস সাহেব যে কারণে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে আমরা আসলে ওয়েবসাইটে জিনিসটাকে লাইভ করব, কারণ হচ্ছে এখানে পার্টিগুলোর সাথে হচ্ছে পাবলিকের একটা কমিটমেন্টের জায়গা রয়েছে। দেখেন আমরা 31 দফার কথা শুনতে পাই, 31 দফা যদিও হচ্ছে 2024-এর পূর্ববর্তী আয়োজন, এই 31 দফা আমাদের হচ্ছে ঐক্যমত কমিশনের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে কিভাবে সাপোর্ট করে এই অ্যানালাইসিসগুলো কিন্তু আমরা এখনো মানে পাই না। এই জিনিসগুলো অনেক বেশি দরকার, কারণ হচ্ছে আলটিমেটলি পাবলিকের প্রতি আপনার কমিটমেন্টটি কিন্তু হচ্ছে আপনি শুধু বললে হবে না যে আমি তোমাকে হচ্ছে কখনো নিপীড়ন করব না, আপনাকে স্পষ্ট, পুলিশ কখনো নিপীড়ন করবে না, আপনাকে স্পষ্ট মানে নীতিমালা দেখাতে হবে। আমরা তো হচ্ছে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি, দিন বদলের সনদ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ, দিন বদলের সনদ সবই ফেল করেছে। আলটিমেটলি দিন শেষে আমাদেরকে নিপীড়িত করা হয়েছে। আমরা একটা ফ্যাসিজম দেখেছি ডিজিটাল বাংলাদেশ আর দিন বদলের সনদের নামে। তার মানে আপনাকে পন্থাটা দেখাতে হবে। আপনি যদি বলেন যে আমি তোমাকে নিপীড়ন করব না, তাহলে আপনি যদি বলেন যে আমি তোমাকে নিপীড়ন করব না, আপনাকে দেখাতে হবে আপনি পুলিশের সংস্কারের জন্য যে কমিশন, সেখানে আপনি কোন কোন জায়গায় পুলিশের সংস্কার চেয়েছেন এটা আপনাকে স্পেসিফিক করতে হবে। আপনি যদি বলেন যে আমি ক্ষমতায় আসার পর পরবর্তী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটিও গণতান্ত্রিক হবে, আপনাকে দেখাতে হবে যে আপনি নির্বাচন কমিশনের পুলিশের কথায় আসলেন বলে আমার একটা কথা মনে পড়লো যে অন্যান্য সংস্কার কমিশনের সাথে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন একটু সমালোচনার মুখেই পড়েছে, সেরকম কোনো প্রস্তাব কিন্তু আসলে আসেনি পুলিশ রিফর্মের জায়গাটা। হ্যাঁ, দেখেন এই জায়গাগুলোতে কিন্তু আমরা হচ্ছে পুলিশ সংস্কার কমিশনে আমরা হচ্ছে যে প্রস্তাবটি দিয়েছিলাম সেই প্রস্তাবগুলোতে কিন্তু আমরা স্পষ্ট রেখেছিলাম যে পুলিশকে কিভাবে একটি স্বাধীন কমিশনের আন্ডারে পরিচালনা করা যায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের আপনি শুধুমাত্র হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে মানে পুলিশের নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ করলে আপনি পুলিশের দুর্নীতি কতটুকু কমিয়ে আনতে পারেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি পুলিশের হচ্ছে যে ট্রান্সফার হয় সেগুলোকে যদি আপনি করেন, এবং পুলিশকে শুধুমাত্র আপনার আর্মস ট্রেনিং দিলে হবে না, আপনার পুলিশকে হচ্ছে তার যে মেন্টাল হেলথ সেই জায়গাগুলোতে তাকে কীভাবে ট্রেনিং দিতে হবে। এবং আমরা যে প্রস্তাবগুলো করেছিলাম সেগুলো পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ একজন পুলিশকে যে পরিমাণ ওভার ডিউটি করা লাগে, তাকে যে পরিমাণ ওভার টাইম করা লাগে, এই জিনিসগুলোকে যদি আপনি পরিপূর্ণভাবে নিয়ে আসেন এবং পুলিশের সাথে আপনার হচ্ছে যে নির্বাহী সরকার অর্থাৎ হচ্ছে আপনার যে এক্সিকিউটিভ গভর্নমেন্ট হচ্ছে যেটা মন্ত্রিসভা, সেটিকে যদি আপনি একটি ডিস্টেন্স রাখতে পারেন, তাহলে কিন্তু অ্যাজ এ পার্টি সরকার হিসেবে কিন্তু পুলিশের উপর কোনো ধরনের অনৈতিক দায় চাপাতে পারে না, পুলিশকে কোনো অনৈতিক সিদ্ধান্ত দিতে পারে না, সাধারণ মানুষের বুকে গুলি চালানোর মতো সিদ্ধান্ত কিন্তু তৈরি হলে তো আপনার ল এন্ড অর্ডার কি না, এই ডিস্টেন্স তো নির্দেশনার ক্ষেত্রে না, ডিস্টেন্সটি হচ্ছে যে আপনার গাইডলাইন থাকবে। আপনার একটা মুভমেন্টকে যদি পুলিশের ট্যাকেল করতে হয়, পুলিশ হচ্ছে একটা মুভমেন্টের কোন স্টেজে কোন ধরনের ট্যাকেল হচ্ছে তার যে টুলগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করবে, সে কোন ধরনের প্রসেসগুলো ফলো করবে, এগুলো কিন্তু অলরেডি সায়েন্টিফিক্যালি প্রুভ এখনো আছে মানা হয় না। না শুধু মানা হয় না। দেখেন
পুলিশ হচ্ছে যে আইনের উপর, ব্রিটিশের যে আইনের উপর দাঁড়িয়ে বর্তমান পুলিশ মানে বাহিনী কোন ক্ষেত্রে সে গুলি করতে পারবে এটা একদম স্পেসিফিক্যালি বলা আছে। হ্যাঁ, না কিন্তু হচ্ছে মানে সেগুলো মানা হয় না, সেগুলো না শুধু মানা না, আপনার হচ্ছে পার্সপেক্টিভ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পার্সপেক্টিভটা আপনি দেখেন, ব্রিটিশ যে লয়ের উপর দাঁড়িয়ে পুলিশ বাহিনীটি গঠিত, ওই সময় কিন্তু পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে সাধারণ মানুষকে নিপীড়ন করার জন্য। ব্রিটিশের পুলিশ বাহিনী ছিল হচ্ছে তাই সাধারণ মানুষকে হচ্ছে কিভাবে তার উপর শোষণ করা যায়, কিভাবে তার উপর অত্যাচার করা যায়। সো এই পার্সপেক্টিভ কিন্তু আপনি হচ্ছে যতক্ষণ ধরে এই ব্রিটিশ লিগেসিটি বহন করে আসছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পার্সপেক্টিভটি আপনার মধ্যে রয়ে যাচ্ছে। আপনি নতুন করে যদি রিবার্থ না করতে পারেন, আমরা পুরো একটা ছায়ের উপর দাঁড়িয়ে রয়েছে, আমরা অ্যাশেজের উপর দাঁড়িয়ে রয়েছে, অ্যাশেজের পর থেকে কিন্তু রিবার্থ আসে। আপনি যদি রিবার্থটি না তৈরি করতে পারেন আপনি কিন্তু পারসেপশনটি চেঞ্জ করতে পারবেন না, এবং এই পারসেপশনটি যদি আপনি চেঞ্জ না করতে পারেন আপনি পরবর্তী পর্যায়ে পুলিশকে পরবর্তী সরকারগুলো কিভাবে ব্যবহার করবে সেই আলোচনাটিকেও আপনি এগিয়ে নিতে পারবেন না। তো এই জন্য কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সংস্কার কমিশনে কিন্তু পুলিশের যে সংস্কার প্রস্তাবগুলো সেগুলো কিন্তু খুব বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ আসে নাই, কারণ পুলিশের ভেতরের মানুষগুলোই এখন পর্যন্ত চাচ্ছে না পুলিশের হাতে যে কুক্ষিগত ক্ষমতা সেটিকে চেঞ্জে আসুক, সেই জায়গাতে পরিবর্তনগুলো আসুক। সো এই জন্য বললাম যে পার্সপেক্টিভ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর হচ্ছে আপনার সংস্কার প্রস্তাবনায় যে ঐক্যমতার কথাগুলো বললাম, যে আমাদেরকে খুব দ্রুতই মোটা দাগের যে ঐক্যমতগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসতে হবে। আসার পর এখানে আর অনেক ব্রিফ ডিসকাশন রয়েছে, অনেক সূক্ষ্ম আলোচনাগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা আগাতে না পারি আমরা দ্রুত নির্বাচন প্রক্রিয়ার দিকে যেতে পারবো না। না, কিন্তু এই ঐক্যমত্য কমিশনের সাথে কিন্তু এই মোটা দাগিয়ে এই আলোচনা হওয়ার কথা, কারণ এগুলো তো পরবর্তীতে সিদ্ধান্ত হয়ে গেলে তারপর যখন এগুলো আইনে রূপান্তর করা হবে বা সংবিধানে চেঞ্জ করা হবে তখন হয় না পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আসবে। কিন্তু ঐকমত্য কমিশন তো বলবে যে না আমার এই সংস্কারটা করা দরকার, কিন্তু ডিটেলস তো আর তাদের বিষয় না, এগুলো তো আসলে হয়তো আইন মন্ত্রণালয় করবে বা যদি পার্লামেন্টে গিয়ে হয় সেটা পার্লামেন্টে গিয়ে না, এটা হচ্ছে শোনেন, এটা তো হচ্ছে আপনি যখন এগুলাকে আইনে নেবেন, ঠিক আছে, এটা তো একটা বিশাল আলোচনার জায়গা, আইনের কথা বলছি না আমি, আপনাকে জায়গাটা বোঝাচ্ছি যে ধরেন আমরা একটা জায়গাতে পুরোপুরি অ্যাগ্রি করছি, বিএনপি একটা জায়গাতে পার্শিয়ালি অ্যাগ্রি করছে। যেমন আমরা বলছি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, বিএনপি বলছে পরপর 2বারের বেশি। এখানে সূক্ষ্ম একটা পার্থক্যের জায়গা রয়েছে। এই সূক্ষ্ম পার্থক্যের জায়গাটা কেন হচ্ছে, এই গ্রাউন্ডটা আমাদেরকে বুঝতে হবে। এই গ্রাউন্ডটা আমাদেরকে নিয়ে এসে এই জায়গাগুলোতে কিন্তু আলোচনা করে কিন্তু এই জিনিসগুলো রিজলভ করা সম্ভব। কারণ আলটিমেটলি আপনি যদি মনে করেন যে পরপর 2বারের বেশি বিএনপি যে কারণে রাখতে চাচ্ছে, ঠিক আছে, আর আমরা বলছি 2বারের বেশি হবেন, তার মানে কি বিএনপি থেকে লিডারশিপ ক্রাইসিস রয়েছে। তো এই জায়গাগুলোতে যখন আমরা আলোচনায় আসবো, আলটিমেটলি একটা পার্টি যদি এত বৃহৎ পার্টি সে যদি হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস ফলো করে তার কিন্তু লিডারশিপ ক্রাইসিস তৈরি হওয়ার কথা না। তার মানে কিন্তু হচ্ছে সে তার হচ্ছে আমরা যেটাকে মোটা দাগে পরিবারতন্ত্র বলি, ঠিক আছে, বিএনপির বা বড় দলগুলো, সেই পরিবারতন্ত্রকে সে চ্যালেঞ্জ করতে পারছে কিনা। তো এই জায়গাগুলোতে যে সূক্ষ্ম পার্থক্যের জায়গা এগুলো কিন্তু আলোচনার মাধ্যমে মিটিগেট করা সম্ভব। বিএনপির নেক্সট জেনারেশন ইজ রেডি পাওয়ার টেক ওভার করার জন্য, বিএনপি পার্টির রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। পার্টি হিসেবে বিএনপির ওই কমিটমেন্টের জায়গা বিএনপি চাইলে তৈরি করতে পারে। আমরা কিন্তু এখানে কেউ কাউকে ফাঁদে ফেলতে যাচ্ছি না, আমরা একটা বেটার পলিটিক্যাল সিনারিও বাংলাদেশকে উপহার দিতে যাচ্ছি। কারণ আমরা দেখেছি 90 পরবর্তী সময় কেন আমরা একটি জাতীয় সনদের কথা বলছি এবং সেটি রাষ্ট্র সহোদ্যোগে করছে, কারণ আমরা দেখেছি 90 পরবর্তী সময়ে একটি অলিখিত এবং হচ্ছে আপনার কোনো ধরনের ইসের বাইরে যে 3 দলের যে হচ্ছে আপনার ঐক্যমত ছিল, রূপরেখাটি ছিল, সেই রূপরেখাটি ফেল করেছে। একদম প্রথম দিন থেকেই রূপরেখাটি ফেল করেছে, পরবর্তী হচ্ছে সংসদীয় ব্যবস্থা আসার পর থেকে। আমরা চাই না পরবর্তীতে এখন যে ভাই যে বললেন যে প্রথম দিকে ফেল করেছে সেটা বলা যায়, বড় দুটো ডিসিশন কিন্তু একেবারে ঐক্যমতের ভিত্তিতেই হয়েছিল, যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি আবার প্রধান বিচারপতি হিসেবে শপথে ফেরত যাবেন, সেটি কিন্তু সব পার্টি মিলেই সিদ্ধান্ত নিয়ে আইন পরিবর্তন করেছে এবং আমরা পার্লামেন্টারি সিস্টেমে এসেছি, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে। এটি কিন্তু একেবারে ঐক্যমতের ভিত্তিতেই হয়েছিল, এই দুটো কিন্তু একেবারেই ছোট ডিসিশন ছিল না। কিন্তু তার পরবর্তীতে আপনি যদি 93 মাগুরা নির্বাচন দেখেন, যার পর থেকেই কিন্তু এই যে নির্বাচন নিয়ে অবিশ্বাসের খেলাটি শুরু হলো। এই মাগুরা নির্বাচন নিয়ে কিন্তু আপনার 90-এর একটা বৃহৎ আন্দোলনের পরে ফার্স্ট যে পার্টি পাওয়ারে আসলো তার কিন্তু ওই মুহূর্তে একটা ইলেকশন রিগ করার কথা ছিল না। অ্যাটলিস্ট এই সেন্সটুকু থাকা বা এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকা উচিত ছিল যে আমি যদি ইলেকশন প্রসেসটাকে প্রশ্নের মুখে ফেলি, আমি দীর্ঘ একটা স্বৈর শাসন পার করে এসেছি, আমাকে আবার স্বৈর শাসনের মুখে যেতে হবে কিনা, আবার আর্মি পাওয়ার টেক ওভার করবে কিনা, কিংবা থার্ড পার্টিকেও পাওয়ার টেক ওভার করবে কিনা, এই ভয়টা কিন্তু পায় নাই ওই সময় ওই পার্টি। তার মানে হচ্ছে এই জায়গাতেই কিন্তু আমরা চ্যালেঞ্জগুলো ফেস করি এবং এই জায়গাতে আমাদের ভয়গুলো কাজ করে যে এই যে এত রক্ত, এই রক্তের উপর দাঁড়িয়ে যেটা হচ্ছে
হচ্ছে শত বছরে একবার আমরা এই সুযোগটি পেয়েছি, স্বাধীনতার 54 বছর পরেই আমরা এই সুযোগটি পেয়েছি। এই সুযোগটাকে আমরা মিস ইউজ হতে দিতে পারি না, কারণ এবার হচ্ছে তারুণ্যের আমরা সুযোগ মানে তারুণ্যের হচ্ছে যে সুযোগটি, অর্থাৎ এত মানে তরুণ সমাজ সংখ্যায়ও বেশি এবং তাদের সাহসও বেশি, যে কারণে তারা এবার ফ্যাসিজমকে ফেস করতে পেরেছে। আপনি কিন্তু পরের জেনারেশনে গিয়ে আপনার তরুণের সংখ্যাও কিন্তু এত থাকবে না, আপনি এত পরিমাণ হচ্ছে সংগ্রামী মানুষও পাবেন না রাস্তায়, ঠিক আছে? তার মানে মানে সাইন্টিফিক্যালি কিন্তু আমরা এই সুযোগটি বারবার পাবো না। তাই এই সুযোগটি যদি এবার কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের হচ্ছে স্টেটের যে সিস্টেমটি ফেল করবে। তো এই সুযোগ কাজে লাগানোর কথা যখন বললেন, তাহলে আমি অন্য একটা বিষয়ে যাই। আজকে দুর্নীতি দমন কমিশনের একটি ব্রিফিং ছিল, সেখানে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জানিয়েছেন যে আমাদের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও তুহিন ফারাবি এবং আপনাদের দলের একজন যুগ্ম আহ্বায়ক গাজী সালাউদ্দিন ফারাবি, তাদের দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। তো আপনি এই বিষয়ে কি বলবেন, যে তিনজনই আপনাদের বলয়ের লোক, তো সেই জায়গায় আপনারা যেই সংগ্রামের মধ্য দিয়ে আসলেন, আপনাদের দিকে পুরো জাতি তাকিয়েছিল, সেই জায়গায় এত কম সময়ে আপনারা এরকম, আপনাদের কিছু লোক এরকম অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, এটি আপনাদের রাজনীতিতে ধাক্কা দেবে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা নতুনভাবে যাত্রা শুরু করতে হচ্ছে, তো আমাদেরকে অনেক ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে পড়তে হয়। আমি কিন্তু বলছি না যে তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ এটা তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেককে টার্গেট করে করে প্রতিদিন কিন্তু অনেক বৃহৎ ক্যাম্পেইন চলে বিভিন্ন ধরনের অভিযোগের। আর হচ্ছে আপনি যেটা বললেন যে হচ্ছে মোয়াজ্জেম সাহেব, তুহিন ফারাবি, প্রথমত হচ্ছে তারা দুইজন উপদেষ্টার, এবং তুহিন ফারাবির সাথে আমাদের দলীয়ভাবে কোনো সম্পর্কও নেই। তিনি কিন্তু হচ্ছে ভিন্ন একটি ছাত্র সংগঠনের থেকে আসা লোক। ওটি বাদ দেন, আচ্ছা, আর হ্যাঁ, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দেখেন, এটা কিন্তু উপদেষ্টা নিজে স্বপ্রণোদিত হয়ে বলেছেন যে দুদক তদন্ত করুক। কারণ হচ্ছে মোয়াজ্জেম হোসেন শুধুমাত্র তিনি বিসিএস এ পরীক্ষা অংশগ্রহণ করবেন বলে, এবং তিনি হচ্ছে সরকারি চাকরি করবেন বলে, ক্যাডার সার্ভিস করবেন বলে উনি ওনার চাকরিটি থেকে নিজেই পদত্যাগ করেছেন। 300 কোটি টাকা কামিয়ে নিয়েছেন এরকম অভিযোগ আসছে ওনার বিরুদ্ধে। এইটা এখন পর্যন্ত অভিযোগ, আলটিমেটলি দুদক তদন্ত করুক, যদি অভিযোগ প্রমাণিত হয়। সাবেক প্রধানমন্ত্রীও তো বলেছিলেন যে আমার পিয়ন 400 কোটি টাকা কামিয়েছে। হ্যাঁ, তো সেরকমই বক্তব্য আমরা এলজিআরডি উপদেষ্টার কাছে। না, আমরা তো বলি নাই যে, তিনি তো বলেন নাই মোয়াজ্জেম। তাহলে তদন্তের কথা আসছে কেন? তদন্তের কথা আসছে যেহেতু বারবার এই জিনিসটাকে আলোচনায় নিয়ে আসা হচ্ছে যে তার বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং দেখেন, এই অভিযোগটা কিন্তু স্পষ্টত আপনার সরকারের ভেতরের বা বাইরের কারো ব্যক্তি অভিযোগ না, বা প্রাতিষ্ঠানিক কিন্তু কোনো অভিযোগ না। অভিযোগটি হচ্ছে একটা, ওই যে বললাম, পারসেপশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে, এবং কিছু সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইনের মাধ্যমে এত বড় আন্দোলন করে ফেললেন আপনারা, আর এখন একজনের বিরুদ্ধে অভিযোগ আসলো সেটি আপনি ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলবেন? না, আমি তো আপনাকে বুঝতে হবে যে সেটিকে আমি অ্যাকনলেজ করছি কিনা, আমি সেটিকে রেসপেক্ট করছি কিনা। পাবলিকের যে পারসেপশনটি তৈরি করা হয়েছে, সেটি যে প্রক্রিয়াতেই তৈরি হোক, আমি সেটাকে অ্যাকনলেজ করেছি কিনা, আমি সেটাকে অ্যাকনলেজ করেছি। আমি সেটাকে অ্যাকনলেজ কিন্তু আওয়ামী লীগের সময় করা হয়েছে। আওয়ামী লীগের নেতাদের নামে অভিযোগ আসলেই, দুর্নীতির অভিযোগ আসলেই দুর্নীতি দমন কমিশন নোটিশ দিত, তাদেরকে ডাকতো, ডেকে 1 মাস 2 মাস 6 মাস পর তদন্ত করে বলতো যে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সেরকম কি হবে নাকি? না, কেন? দুদকের যিনি চেয়ারম্যান তিনি নিজেই তো বললেন দুদক স্বাধীন, তিনি নিজেই তো দাবি করছেন। এটা তো আওয়ামী লীগ আমলেও শুনেছি এই ধরনের কথা আমরা। না, আপনি না ভাই, আওয়ামী লীগের সাথে এই গভর্নমেন্টকে মিলাইলে হবে না। আওয়ামী লীগের পাওয়ার হাউস একটাই ছিল, শেখ হাসিনা। এই গভর্নমেন্টের পাওয়ার হাউস সজীব মাহমুদ ভুঁইয়া একা নন। এই গভর্নমেন্ট হচ্ছে অনেকগুলো মতের, অনেকগুলো পথের মানুষের ঐক্যমতের একটা গভর্নমেন্ট, ঠিক আছে? সো এখানে হচ্ছে পাওয়ার হাউস একা নন, কিন্তু আমি একটু শেষ করি। এখানে অভিযোগ আসছে কন্ট্রাক্টরি ঠিকাদারি লাইসেন্স কে উপদেষ্টার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছেন। প্রথমত উপদেষ্টার বাবা যদি ঠিকাদারি লাইসেন্স করেন, ঠিকাদারি লাইসেন্স করাটা কোনো অপরাধ না। তারপর তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে এই ঠিকাদারি প্রতিষ্ঠান তার বাবাকে দিয়ে লাইসেন্স করিয়েছেন, এবং এটি যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই লাইসেন্সটি উনি ওনার বাবাকে দিয়ে ক্যান্সেল করেছেন। এই অ্যাকনলেজমেন্টটিকে আপনার দেখেছেন কিনা? এই জিনিসগুলোকে স্বীকার করে তারপর হচ্ছে পদক্ষেপ গ্রহণ করা। ভুল হবে না সেটা তো বলি নাই, কিন্তু সেই ভুলকে আপনি শুধরাচ্ছেন কিনা। এই যে মোয়াজ্জেমের বিরুদ্ধে যে অভিযোগটি উঠলো, মোয়াজ্জেমের বিরুদ্ধে গাজী সালাউদ্দিনের নামে বলবেন? আচ্ছা, হ্যাঁ, না, একটু মোয়াজ্জেমের পার্টি শেষ করে। মোয়াজ্জেমের বিরুদ্ধে যে অভিযোগটি উঠলো, এখন আমাদেরকে সচেতন থাকতে হবে যে এই তদন্ত প্রক্রিয়ায়
উপদেষ্টা কোনো বাধা তৈরি করার চেষ্টা করেন কিনা কিংবা প্রভাবিত করেন কিনা, আপনার অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এর বাইরে হচ্ছে আপনারা চাইলে এই ধরনের জিনিসগুলো খুব দ্রুতই বের করে নিয়ে আসতে পারবেন যদি সেখানে প্রভাব তৈরি করার চেষ্টা করেন। আর গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে আমাদের সংগঠন থেকেই তাকে ইতোপূর্বেই 7 দিনের একটি হচ্ছে তাকে হচ্ছে 7 দিনের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং একই সাথে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই ব্যাখ্যা তার কাছে চাওয়া হয়েছে এবং সেই ব্যাখ্যা পরবর্তীতে আমাদের একটি শৃঙ্খলা কমিটি করা হচ্ছে অভ্যন্তরীণ। সেই শৃঙ্খলা কমিটি তার ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে তদন্ত এবং অন্যান্য রিপোর্টে সামগ্রিকভাবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়াও যদি তিনি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, তিনি যদি কোনো দুর্নীতির কাজ করে থাকেন, তিনি যদি কারো থেকে ঘুষ নিয়ে থাকেন কিংবা কাউকে হচ্ছে বদলিতে কোনো প্রভাব তৈরি করে থাকেন, যে কেউ অভিযোগ দায়ের করলে আপনার হচ্ছে ফৌজদারি প্রক্রিয়ায়, দুদকের প্রক্রিয়ায় সেই কাজগুলো হবেন। আলটিমেটলি ব্যক্তি যদি কোনো অপরাধে জড়ায়, ব্যক্তি হিসেবে তো আমার গ্যারান্টি আপনি নিতে পারবেন না। আমি অপরাধে জড়ানোর পর আমার সংগঠন সেটাকে অ্যাকনলেজ করে কিনা এবং তার বিরুদ্ধে সংগঠন হিসেবে আমার এগেনস্টে সে কোনো পদক্ষেপ নেয় কিনা, এই এক্সাম্পলটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আমি প্রমাণিত হলে, আমি যদি অপরাধী হই, সংগঠন আমাকে ডিজোন করে কিনা, এই জিনিসটা, এই এক্সাম্পলগুলো তৈরি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ওনাকে আপনারা বহিষ্কার করলেন কেন? নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রাথমিকভাবে আপনারা অভিযোগের সত্যতা পেয়েছেন নিশ্চয়ই, আমার ধারণা করছি। না, তার সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তার কাছে প্রথমত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভ্যন্তরীণ একটি তদন্ত টিমও গঠন করা হয়েছে। এরপরে হচ্ছে সেই টিম হচ্ছে দল, যেহেতু এটিও হচ্ছে আপনাকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে তার বিরুদ্ধে তদন্ত দুর্নীতি পেয়েছেন কিনা, দুর্নীতি প্রমাণিত হয়েছে কিনা কিংবা কোনো ধরনের মানে ধারণা আছেন কিনা, দল সেটা অফিসিয়ালি জানাবে এবং যদি থাকে তাহলে তার যে সদস্যপদটি স্থগিত করা হয়েছে তাকে হচ্ছে তাহলে পার্মানেন্টলি বহিষ্কারও করে দেওয়া হবে। ধন্যবাদ বিষয়টি ক্লিয়ার করার জন্য। তো আমরা রাশেদ প্রধান, আপনার কাছে জানতে চাচ্ছি একই বিষয়ে যে ওনাদের প্রতি কিন্তু সারা বাংলাদেশের যেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গা কি একটু ধাক্কা খেলো নাকি এই দু একটি ঘটনার মধ্য দিয়ে? আরও কিছু ঘটনা আছে, যেমন আমাদের সার্জিস আলম আপনার এলাকার, উনি যে শোডাউন করেছেন, হ্যাঁ, তারপর হান্নান মাসুদ হাতিয়াতে যেই ধরনের শোডাউন করেছেন, সেটি কি আসলে তাদের যেই লাইফস্টাইল সেটির সাথে যায় কি না, এটি নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে বা আলোচনা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। যে এরা যেই কাজটি করেছে জুলাই আগস্টে বা 5ই আগস্টের যেই ফ্যাসিস্ট সরকার বিদায় নিল, সেই কাজটা কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দলও করতে পারেনি। সেই একটা মানে আকাশ সম একটি প্রত্যাশা তৈরি ছিল, সেই প্রত্যাশার জায়গাটা কি একটু ধাক্কা খেলো কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, জুলাই আগস্টের যে ভূমিকা ছাত্র ভাইদের, সেই ভূমিকাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি এবং ভালোবাসি, সবাই, কোনো সন্দেহ নেই। সবাই। এবং প্রত্যাশার কথা যেটা বললেন, তারা যখন রাজনৈতিক দল গঠন করলো মানিক মেয়ে এভিনিউতে, আমার মনে আছে সেদিন আমি উপস্থিত হয়েছিলাম এবং যখন মিডিয়া আমাকে জিজ্ঞেস করছিল, আমি খুব সংক্ষেপে বলেছিলাম যে তাদের প্রতি আমাদের ভীষণ প্রত্যাশা এবং আমরা আশা করি আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এনসিপি অত্যন্ত চমৎকার একটা ভূমিকা রাখতে পারবে, এটা আমার বিশ্বাস। সেই জায়গাটা থেকে যদি বলি তাহলে দেশের মানুষের কথা কি বলবো আমি জানি না, আমি একটু দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি এবং বেশ কিছু বিষয়ে আমি আশাহত হয়েছি। মানে যেরকম আশা ছিল সেই আশার জায়গাটা ধাক্কা খেয়েছে। এটা তো আসলে আমি পুরা বাংলাদেশ বলতে পারবো না, আমি আমারটাই বলতে পারি। তো নানাবিধ অভিযোগ আসছে। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছিল, গুলির সামনে দাঁড়িয়েছিল, বন্দুকের সামনে দাঁড়িয়েছিল, তারা বিভিন্ন রকম যেরকম অভিযোগগুলোতে অভিযুক্ত হচ্ছে সারা দেশব্যাপী, এখন সেটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হোক, ভাই যেটা বললো, বা অন্যান্য যেটা হোক, এইটাকে রুখে দেওয়ার সাধ্য সামর্থ্য আমার ভাইদের আছে বলে আমি বিশ্বাস করি। কিন্তু সেই রুখে দেওয়াটা তো আমি দেখতে পেলাম না। আমার বাড়ি পঞ্চগড়, আমার ভাই সার্জিসের বাড়িও পঞ্চগড়, তাকে আমি অত্যন্ত স্নেহ করি, গত পরশু দিনও দেখা হয়েছে প্রোগ্রামে। পঞ্চগড় আমাদের এলাকাটা অত্যন্ত গরিব দুঃখী মানুষের এলাকা। এখানে 150 গাড়ি বহর নিয়ে প্রবেশের দৃশ্যটা আসলে চমকপ্রদ একটা দৃশ্য, অত্যন্ত চমকপ্রদ। এবং এই জায়গাটার থেকে পরবর্তীতে তাকে যখন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করা হলো, সার্জিস যখন উত্তরটা দিল, লোকজন কি উদ্বেলিত হয়েছে, খুশি হয়েছে? এই লোকজন তো প্রথমত আমি যেটা মনে করি সেটা হচ্ছে তাদের মানে চোখের দেখা একটা আনন্দ পেয়েছে, কোনো সন্দেহ নেই। তারপর তারা যেটা চিন্তা করেছে সেটা হচ্ছে বাপরে বাপ, এটা তো বিশাল টাকার ব্যাপার,
যাতা অংশ নয়। এবং আমি আসলে যে জায়গাটাতে দুঃখ পেয়েছি সেটা হচ্ছে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোলা চিঠির মাধ্যমে সার্জিসের কাছে জানতে চাওয়া হলো, উনি যে উত্তরটা দিলেন এবং শেষের দিকে এসে যখন বললেন যে আমার দাদা আমার জন্য যা রেখে গেছে সেটা দিয়ে আমি আগামী জাতীয় নির্বাচন করে ফেলতে পারবো এবং অর্ধেক গাড়ির ভাড়া আমি দিয়েছি 3 লক্ষ টাকা, এইটা আছে আমার। তো আসলে এইখানে একটু আমার কাছে মনে হচ্ছে একটু অহমিকা প্রকাশ হয়েছে। আমি সার্জিসকে অপমান করতে চাই না, তাকে আমি অত্যন্ত স্নেহ করি, কিন্তু সাথে আমি এটা মনে করিয়ে দিতে চাই ওই পঞ্চগড় এলাকার থেকে আমার দাদা গমির উদ্দিন প্রধান পাকিস্তান আমলে স্পিকার হয়েছিল, মুসলিম লীগ করতেন উনি। উনি যা রেখে গেছেন সেটা দিয়ে আমার নির্বাচনী খরচ হয় না। আমি 2018 জাতীয় নির্বাচন করেছি, ওই নির্বাচনেরও কিছু টাকা প্রেস পোস্টার ছাপানো এখনো বাকি আছে, অনেক বছর পেরিয়ে গেছে। সামনের নির্বাচনের অর্থ আমার স্পিকার দাদা যেটা রেখে গেছে সেটা দিয়ে আমি কিভাবে করবো আমি জানি না, আসলেও জানি না। তো সেইখানে আসলে সার্জিসের এই কথাটা আমার মনে হয় একটু অহমিকার প্রকাশ হয়েছে। আমরা সার্জিস, হাসনাত অথবা এনসিপির ভাইদের কাছে যেই প্রত্যাশাটা আমাদের ছিল, সেই প্রত্যাশাটা আমরা দেখেছি তারা হচ্ছে জনগণের মানুষ, রাজপথের লড়াকু যোদ্ধা, প্রতিবাদ করবে, তারা অন্যায়কে প্রতিরোধ করবে। আসলে সেখানে যে গাড়ি বহরের শোডাউন, মোটর সাইকেলের শোডাউন অথবা বিভিন্ন জিনিস যেগুলো শোনা যাচ্ছে, এইগুলো আসলে এনসিপির ভাইদের সাথে যায় না। এটা যদি বিএনপি করে আমার আপত্তি নেই, আওয়ামী লীগ করে আপত্তি নেই, জামাত করলে আপত্তি নেই, এই ধারার রাজনীতিটাই তো বড় রাজনৈতিক দলগুলো করে আসছে। এনসিপি কেন এটা করবে? এনসিপি তো নতুন বন্দোবস্তের কথা বলে, জনগণকে স্বপ্ন দেখায়। এনসিপি তো পায়ে হাঁটবে। আমি একটা ছোট দলের ছোট মানুষ, পঞ্চগড়ে যে পায়ে হাঁটি, আমার সাথে কখনো কখনো একটা মাইক্রোবাস থাকে, 150 মাইক্রোবাস তো আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না। তো এই জায়গাটার থেকে অবশ্যই আমি মনে করি, আমি আশাহত, আমি কষ্ট পেয়েছি। আমি এনসিপির কাছ থেকে এরকম রাজনীতি, এই নতুন বন্দোবস্তটা আশা করি নাই। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন আরও নানাবিধ, কিন্তু আমি জানি না এগুলো সঠিক নাকি অপপ্রচার, এটা সময় বলে দিবে, কিন্তু অনেক রকমের কিন্তু প্রশ্ন আসছে নিয়োগের ব্যাপারে, বদলির ব্যাপারে, বিভিন্ন রকমের প্রভাব খাটানো হচ্ছে, এগুলো বলা হচ্ছে, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, কিন্তু আসছে। তো এগুলা এনসিপির নামে কেন আসবে? মানে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল, আমি স্বীকার করি তাদের জনসমর্থন আছে, তাদেরকে দেখে মানুষ আশা করেছে, কিন্তু এরা নতুন রাজনৈতিক দলের নামে এই প্রসঙ্গগুলা কেন আসবে? এটা আমার কাছে মনে হয় দুঃখজনক। আমি আশা ধন্যবাদ। আমরা এস এম শাহরিয়ার কাছে আমরা ছোট্ট করে জানতে চাই, আমার সময় একদম শেষ। এটি হলো যে আপনারা যে নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে, রাজনীতিতে নামার পর কি তার কোনো উদাহরণ তৈরি করতে পেরেছেন, না আপনারা অন্য গতানুগতিক অন্যান্য রাজনৈতিক দলের মতোই আচরণ করছেন? অবশ্যই আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি। আমি আপনাকে স্পেসিফিক 2টা উদাহরণ দিব। প্রথম উদাহরণটি হচ্ছে ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমি এবং আমাদের একটা বড় অংশ, আমাদের আহ্বায়ক যেহেতু উনি ঢাকার ছেলে, ঢাকায় ঈদ করেন, পুরোটা দিন আমরা শনি আখড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ি, ডেমরার যতগুলো শহীদ পরিবার রয়েছে প্রত্যেকের সাথে সারাটা দিন কাটিয়েছি। ও শহীদ পরিবারের কথা বললেন, আমি এই ক্ষেত্রে একটি জিনিস সাপ্লিমেন্ট করি। একটি শহীদ পরিবারের কথা বলেছেন, শহীদ পরিবারের সাথে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার করেছেন, আর বাকি সবাইকে নিয়ে করেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এটা তো অনেক পুরনো প্রশ্ন। আচ্ছা, তাহলে কি নতুন রাজনীতি হলো? আচ্ছা, আমি তাহলে আগে 2টা এক্সাম্পলটা দিই, তারপর আমি আপনার উত্তরটা দিই। প্রথম এক্সাম্পলটি হচ্ছে সারাদিন আমরা শহীদ পরিবারগুলোর সাথে থেকেছি এবং তাদের সাথে ঈদটি আমরা করেছি। প্রথম এক্সাম্পল, এটা আমরা এক্সাম্পল তৈরি করেছি। দ্বিতীয় এক্সাম্পল, আমরা অন্তত আরও 7 দিন আগের থেকে অফিসিয়ালি প্রতিদিন ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন কোথাও না কোথাও আমাদের প্রতিবাদ কিংবা মশাল মিছিল হচ্ছে আওয়ামী লীগের বিচারের দাবিতে, যার কারণে এখন আমরা অন্যান্য অনেক পার্টিকে দেখছি তারাও এখন আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে মিছিল করতে বাধ্য হচ্ছে। হয়তো কেন্দ্রীয় কোনো কর্মসূচি দিচ্ছে না, কিন্তু স্থানীয়ভাবে 2-1টা জায়গায় তারা মিছিল করছেন লাস্ট 2 দিন ধরে। তার মানে আমরা অন্য পার্টিগুলোকে আওয়ামী লীগের বিচারের দাবিতে শুধুমাত্র একটি স্পেসিফিক এজেন্ডায় আমরা রাজপথে নামাতে সমর্থ হয়েছি, কারণ আমাদের বিগত 7 দিন ধরে যে নতুন না আপনাদের জন্য, আপনারা সারা বাংলাদেশকে রাজপথে নামিয়ে দিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে। না, আপনাকে বুঝতে হবে যে আপনি পলিটিক্সে
আপনি পলিটিক্সের ন্যারেটিভ বা আপনি পলিটিক্সটা দিতে পারতেছেন কিনা, আপনি বাংলাদেশের পলিটিক্সে এটা সেট করতে পারছেন যে আপনি যদি এখন রাজনীতি করতে হয় সর্বপ্রথম আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করেন, তারপর আমরা অনেক জায়গায় তর্ক করবো, অনেক জায়গায় আমাদের দ্বন্দ্ব হবে, আগে আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করেন। এই রাজনীতিটা আমরা দিতে পেরেছি কিনা অন্যান্য পার্টির জন্য, কারণ এখন তো পার্টি হয়ে গিয়েছি আমরা, সো আমাদের তো সব পার্টিকে অ্যালাইনমেন্ট আনতে হবে, সো সেই ক্ষেত্রটা আমরা তৈরি করতে পেরেছি। আর যেটি ইফতারের কথা বললেন, আমরা যে ইফতারটি আয়োজন করেছি সেই ইফতারটি হচ্ছে অত্যন্ত আপনার ঘরোয়া পরিবেশে করা ছিল। এমন হয়নি আপনি শহীদদেরকে মাটিতে বসিয়েছেন, আমি চেয়ার টেবিলে বসেছি, এবং সেখানে এই পাশে ওই পাশে তৈরি করা নেই যে কমিটির সদস্যরা এই পাশে বসবে, আপনার শহীদরা ওই পাশে বসবেন, রাউন্ড করে বসা হয়েছে। আমাদের আহ্বায়ক, শীর্ষ নেতৃত্ব, আমরা সবাই, শহীদ পরিবার, আহত সবাই একসাথে বসে ঘরোয়া পরিবেশ ইফতার করেছে, এবং সেখানে ইফতারের মান এবং ইফতারের যে পরিবেশটি ছিল আপনি টেন্ট করে কোনোটি কিন্তু আপনার নিম্নমানের ছিল না, এবং সেখানে আমরা একসাথে ইফতারটি করেছি। তাই আপনি এইটাকে দিয়ে ইন্টারকন্টিনেন্টাল ইফতারকে চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জই হচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি দুটি পয়েন্টের কথা বলেছেন। নতুন রাজনীতিতে আমরা নিশ্চয়ই সামনের দিকে এই পয়েন্ট হয়তো বাড়বে সেই আশা করি। ধন্যবাদ রাশিদ প্রধানকে। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। এখন গ্রীষ্মকাল, দেশ জুড়ে দাবদাহ চলছে। এ সময় গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, বিশেষ করে বয়স্কদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। সুস্থ থাকার জন্য এ সময় প্রচুর পানি পান করা সহ সরাসরি রোদ এড়িয়ে চলা জরুরি। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকা এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।